আচ্ছা, এখন একটু দেখো যে দেখা যায় কিনা স্ক্রিনটা। পারিয়া, তোমার এখান থেকে নয়েজ আসতেছে, তুমি মিউট করে দাও। আমার মনে হয় স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখা না গেলে একজন রেসপন্স করো, আর দেখা গেলেও রেসপন্স করো। স্যার দেখা যাচ্ছে না। দেখা যায় না? না স্যার। আচ্ছা, যার দেখা যাচ্ছে না সে একটা কাজ করবে যে মিটে দেখো তোমার আমার দুইটা নাম আসছে, ঠিক আছে? প্রথমটাতে ক্লিক না করে দ্বিতীয়টাতে ক্লিক করো, প্রেজেন্টিং যেটাতে দেখাচ্ছে সেটাতে ক্লিক করো, তাহলে দেখা যাবে। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন ঠিক আছে সবার জন্য? কারো কোনো সমস্যা হচ্ছে দেখতে? না স্যার। ওকে, ঠিক আছে, কারো সমস্যা হলে আমাকে একটু বলবে। ওকে, আমরা প্রথমেই আসি যে একটু পরিচিত পর্বে। আমি হচ্ছি কেএম আশরাফুল আমিন, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা উইমেন কলেজ। দেখো, আজকে আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আর আমাদের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো, সমাজবিজ্ঞানের সম্পর্কে আমরা ধারণা লাভ করব, তারপরে হচ্ছে সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি সমাজবিজ্ঞানের ধারণা। সমাজবিজ্ঞান কাকে বলে সেটা সম্পর্কে সবাই কিছু না কিছু জানো। দেখো, মানুষের সংঘবদ্ধ জীবনের ফলশ্রুতি হচ্ছে সমাজ, একত্রিতভাবে বসবাস করা। দেখো, প্রাচীনকালে যখন মানুষ বন জঙ্গলে বসবাস করত, তখন বিভিন্ন জীবজন্তুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কিন্তু তারা কি করতো, যে সংঘবদ্ধ হয়ে বসবাস করত। এই যে সংঘবদ্ধতার ব্যাপারটা আসছিল, সেটা ধীরে ধীরে তোমার বিবর্তনের ফলে আজকের এই সমাজ ব্যবস্থায় পরিণত হয়েছে। জ্ঞান বুদ্ধি বিকাশের সাথে সাথে মানুষ তার সমাজকে বসবাসের উপযোগী করে তুলেছে। তাই এরিস্টটল বলেছেন, ম্যান ইজ বাই নেচার a social animal. The man who is outside the society, either he is beast or god. এটা মনে হয় অনেকেই শুনছো, এটার মানে জানো? কে বলতে পারবে? আচ্ছা, আমি বলি, মানুষ সামাজিক জীব, আর যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা, না হয় পশু। আসলেই তাই, সমাজের বাইরে যদি আমরা কিছু চিন্তা করি, তাহলে দেখো পশু পাখি কি সমাজের অন্তর্ভুক্ত? নিশ্চয়ই না, সমাজের বাইরে। আবার যারা দেবতা, যারা সন্ন্যাসী, তারাও কিন্তু তোমার এই সমাজের মধ্যে বসবাস করে না। তারা বন জঙ্গলে বসবাস করছে, বা তারা তাদের মতো করে যাযাবর একটা জীবন যাপন করছে। তো সেই জন্য বলা হচ্ছে, এরিস্টটল বলেছেন যে যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা, না হয় তোমার কি পশু। এ বক্তব্য থেকে অতি সহজেই মানুষ ও সমাজের সম্পর্ক সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। আবার দেখো, সমাজ সম্পর্কে আলোচনা অতি প্রাচীনকালের হলেও সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয় হচ্ছে 1839 খ্রিস্টাব্দে। এই সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় বা জনক বলা হয় অগাস্ট কোতকে। অগাস্ট কোত তার 1839 সালে যে পজিটিভ ফিলোসফি গ্রন্থটা বের করেছিলেন, সেখানে এক্স্যাক্টলি একটি বিজ্ঞান সম্পর্কে ধারণা দিয়েছিলেন, যেটার নামকরণ করা হয়েছিল সোশিওলজি বা সমাজবিজ্ঞান। দেখো, সমাজবিজ্ঞানের এই উদ্ভব এবং বিকাশকে সমৃদ্ধশালী করেছে হার্বার্ট স্পেন্সার, কার্ল মার্কস, এমিল ডুর্খেইম, ম্যাক্স ওয়েবার প্রমুখ সমাজবিজ্ঞানীগণ। দেখো, তোমরা যতই সমাজবিজ্ঞান সম্পর্কে ডিপে আলোচনা করতে যাবে, ততই তুমি এদের নামগুলা পেয়ে যাবে। তোমরা যারা হাই লেভেলে গিয়ে সমাজবিজ্ঞান পড়বে, তোমরা দেখতে পারবে যে হার্বার্ট স্পেন্সার, কার্ল মার্কস, এমিল ডুর্খেইম, ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞান সম্পর্কে কত গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেছেন, এবং সমাজের বিকাশের জন্য তারা কত ধরনের গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন। আবার দেখো, বাংলাদেশের সমাজবিজ্ঞানের যে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে,
তা দিয়েছেন ডক্টর এ.কে নাজমুল করিম স্যার। তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাজবিজ্ঞান নামে একটি আলাদা ডিপার্টমেন্ট খোলেন এবং সেটার মাধ্যমেই সমাজবিজ্ঞানের অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সূচনা লাভ করে এই সমাজবিজ্ঞান সাবজেক্টটি। দেখো, সমাজবিজ্ঞান সমাজ জীবনকে পূর্ণাঙ্গ রূপে পর্যালোচনা করে থাকে। তার মানে হচ্ছে সামাজিক জীবন সম্পর্কে পূর্ণাঙ্গভাবে ধারণা প্রদান করে থাকে যে বিজ্ঞান, তাকে আমরা সমাজবিজ্ঞান বলতে পারি। কারো কোনো প্রশ্ন আছে এতটুকুতে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? না না স্যার, নাই। আচ্ছা, অন্য কারো? একটু কথা বলতে হবে, কথা বললে বোঝা যায় যে না ক্লাসে আছো তোমরা, না হলে মনে হয় যে তোমরা ক্লাসে নাই, আমি শুধুই কথা বলছি। না স্যার, না কোশ্চেন স্যার, নাই। কোনো কোশ্চেন নাই। আচ্ছা, কেউ কিন্তু ভয় পাবে না যে এই কোয়েশ্চেন করব কেন, বা কোয়েশ্চেন করলে হয়তো বা স্যার উল্টো কোয়েশ্চেন করতে পারে, এরকম কোনো ভীতি যেন কারোর মধ্যে কাজ না করে। ঠিক আছে, আমরা যত বেশি কোয়েশ্চেন করব তত বেশি জানতে পারবো। ঠিক আছে, জি স্যার। ওকে। দেখো, মানুষের সঙ্গবদ্ধতায় স্থায়ী ও স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখতে গিয়ে অগাস্ট সমাজের জন্য বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেন হচ্ছে 1831 সালে। তিনি সোশ্যাল ফিজিক্স নামকরণ করেন। এই নামকরণ 1839 সালে পরিবর্তন করে দুটি আলাদা আলাদা শব্দের সমন্বয়ে সোশিওলজি শব্দটি রাখেন। শব্দটি সোশিয়াস, যেটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, এবং দ্বিতীয় শব্দটি হচ্ছে লগোস। এটা তোমরা মনে হয় জানো, কারণ তোমরা সমাজবিজ্ঞান না, তোমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়ে আসছো, এবং সেখানেও কিন্তু সমাজবিজ্ঞান শব্দটি কিভাবে এসেছে সেটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। দেখো, লগোস শব্দটি গ্রিক শব্দ থেকে গ্রহণ করা হয়েছে। সোশিয়াস শব্দের অর্থ হচ্ছে সঙ্গী, যার মূল ভিত্তিকে ব্যাখ্যা করলে পরোক্ষভাবে সমাজকে ইঙ্গিত করা হয়। আবার গ্রিক শব্দ লগোস অর্থ হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। তাহলে আমরা শব্দগত বিচারে বলতে পারি সমাজবিজ্ঞান হলো ব্যক্তির সাথে ব্যক্তির সাহায্য, বিশেষ করে মানুষ ও তার সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক পঠন পাঠন। তো তার মানে হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যেখানে মানুষ এবং মানুষের যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকে। প্রতিটি সমাজবিজ্ঞানী দার্শনিক চিন্তাবিদ আবার সমাজবিজ্ঞানকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বা দৃষ্টিভঙ্গি থেকে সংজ্ঞায়িত করেছে। এই জন্য কিন্তু সমাজবিজ্ঞানের কোনো ফিক্সড কোনো সংজ্ঞা নাই। এক একজন সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানকে এক একভাবে বিবেচনা করেছেন। কেউ সামাজিক সম্পর্কগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন, আবার কেউ সামাজিক প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিয়েছেন, আবার কেউ সামাজিক মিথস্ক্রিয়াকে গুরুত্ব দিয়েছেন, আবার কেউ সামাজিক সম্পর্ক এবং প্রতিষ্ঠানের সমন্বিত রূপকে গুরুত্ব দিয়েছেন। এই জন্যই তোমার সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গেলে দেখা যায় যে এক একজন সমাজবিজ্ঞানী এক এক রকম ভাবে সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছেন। আমরা এখন কয়েকজন সমাজবিজ্ঞানীর সংজ্ঞা সম্পর্কে ধারণা নিব। প্রথমে আসি অধ্যাপক ম্যাকাইভার ও পেজ। তাদের সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস শীর্ষক গ্রন্থে উল্লেখ করেছেন, সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয় অধ্যয়ন করে থাকে। তার মানে হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যে বিজ্ঞান সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকে। তার মানে হচ্ছে এই ম্যাকাইভার এবং পেজ যে সংজ্ঞাটা দিয়েছে সেখানে বেশি গুরুত্ব দিয়েছে কি সামাজিক সম্পর্কের দিকটাকে। আবার এমিল ডুরখিম বলেছেন সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। দেখো, এখানে কিন্তু গুরুত্ব দিয়েছে কি সামাজিক প্রতিষ্ঠান সমূহকে। সমাজে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানে আমরা সর্বদাই সম্পৃক্ত হচ্ছি। একদম ছোটবেলা থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা কি করছি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হচ্ছি, আর সেই প্রতিষ্ঠানগুলো সমন্বিত রূপেই হচ্ছে সমাজবিজ্ঞান। এটা বলেছেন কে? এমিল ডুরখিম। তোমরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? জি স্যার। বেশি জটিল লাগতেছে? স্যার, ফার্স্ট ফার্স্ট তো লাগতেছেই। ফার্স্ট লাগতেছে। আচ্ছা, তোমরা নিজেরা একটু পড়লে আরো বেশি ইজি লাগবে।
ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট সংজ্ঞাগুলাকে আমরা একটু ব্যাখ্যা করছি। আরো অনেক মজার মজার ব্যাপার আছে সমাজবিজ্ঞানে, কিন্তু আমরা উৎপত্তি সম্পর্কে বা এটার প্রকৃতি পরিধি সম্পর্কে যদি আমরা ধারণা না নিই, তাহলে আমরা বুঝতেই পারবো না যে আসলে সমাজবিজ্ঞান কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে, সমাজবিজ্ঞান কোন কোন দিক নিয়ে আলোচনা করে থাকে। তো এই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার হব প্রথম চ্যাপ্টারে। আর পরবর্তী চ্যাপ্টারগুলোর আমি তোমাদেরকে একটু সূচিপত্রটা দিয়ে দিব, তাহলে হয়তোবা তোমরা বুঝতে পারবে যে আমরা পুরো বইটা থেকে আমি কি কি শিখবো, এবং তোমাদের যে সিলেবাসটা আছে সিলেবাসেরও একটা ছবি আমি আজকে গ্রুপে দিয়ে দিব। ঠিক স্যার আছে, বইয়ের নাম হ্যাঁ বইয়ের বা নাম আমি লেখকের নাম? এখনো দিচ্ছি না। ঠিক আছে, আমার কাছে যে বইগুলো আছে আচ্ছা সেগুলো হচ্ছে তোমার গত বছরের। আমি চাচ্ছি যে যদি একটু পরিমার্জিত হয়ে অন্য কোনো প্রকাশনী বইগুলো একটু ভালো হয়ে থাকে তাহলে সেগুলাই কিনো। একটা সপ্তাহ ওয়েট করো, হ্যাঁ। জি স্যার। তোমরা চাইলে আমি বলতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপাতত এটাই করো। আর আমরা তো ওই যে আজকে যে ক্লাসটা করছি সেই ক্লাসের ভিডিও দিয়ে দিব, তোমরা ভিডিও দেখতে পারবে পরবর্তীতে, এবং আমি যে স্লাইডটা বানিয়েছি সেই স্লাইডটা তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা মেইল অ্যাড্রেস দিও, আমি দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখন দেখো যে ম্যাকাবেরো পেজ বলেছেন যে সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে বিশেষ অধ্যয়ন করে সমাজবিজ্ঞান, আবার এমিল ডুরখিম বলেছেন সমাজবিজ্ঞান সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে থাকে। আবার ম্যাক্স ওয়েবার তার ইকোনমি অ্যান্ড সোসাইটি গ্রন্থে বলেছেন সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম বা কার্যাবলীর পাঠ। মানে হচ্ছে যে সমাজে বসবাস করতে গিয়ে আমরা যে বিভিন্ন ক্রিয়াকর্ম করে থাকি বা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি, সেগুলো নিয়ে আলোচনাই করে থাকে হচ্ছে সমাজবিজ্ঞান। এই জন্য আমি শুরুতেই বলেছি যে সমাজবিজ্ঞানের সঠিক সুস্পষ্ট বা তোমার হচ্ছে যে তোমার ঐক্যমত্যে পৌঁছেছেন এরকম সংজ্ঞা সমাজবিজ্ঞানে নেই, কারণ এক একজন সমাজবিজ্ঞানকে এক এক রকম ভাবে বিবেচনা করেছে, প্রত্যেকটাই যুক্তিযুক্ত। তারপর সমাজবিজ্ঞানী অকবার্ন ও নিমকভ তাদের এ হ্যান্ডবুক অফ সোশিয়োলজি গ্রন্থে উল্লেখ করেছেন সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ জীবনের বৈজ্ঞানিক অধ্যয়ন। আমরা আরো যদি সংজ্ঞা দেখি, তাহলে হচ্ছে তোমার অনেকেই প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করেছেন, অনেকে সামাজিক মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করেছেন, আবার অনেকেই সমাজবিজ্ঞানকে কিছু কিছু প্রতিষ্ঠানের সমন্বিত রূপ হিসেবে বিবেচনা করেছেন। এভাবেই তোমার বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ, চিন্তাবিদগণ, অর্থনীতিবিদগণ এক এক রকম ভাবে সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছেন। সমাজবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো সংজ্ঞা বুঝো নাই বা কোনো সংজ্ঞা ক্লিয়ার মনে হচ্ছে না? না স্যার কোনো সমস্যা নেই। Good. ওকে, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই, সমাজবিজ্ঞানের প্রকৃতি। আসলে আমরা মানে একটা বিষয়ের প্রকৃতি বলতে আমরা কি বুঝি, নেচার বলতে আমরা কি বুঝি, কোনো বিষয়ের প্রকৃতি বলতে ওই বিষয়ের পরিচয়, স্বভাব, রূপ ও বৈশিষ্ট্যকে বোঝায়। সমাজবিজ্ঞানের প্রকৃতি বলতে সমাজবিজ্ঞানের রূপ বা বৈশিষ্ট্য বা পরিচয়কে বোঝায়। দেখো সমাজবিজ্ঞানের সংজ্ঞার মধ্যেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বা পরিচয় সম্পর্কে ধারণা লাভ করেছি। আমরা আরেকটু বিশদভাবে এখন আলোচনা করব এই সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে। প্রথমত সমাজবিজ্ঞান সমাজ মানুষের পারস্পরিক সম্পর্কের পূর্ণাঙ্গ অধ্যয়ন। মানে হচ্ছে সমাজবিজ্ঞান মূলত পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক একটা পাঠ। দেখো আমরা সমাজে বসবাস করতে গিয়ে বিভিন্ন ধরনের সম্পর্কে সম্পৃক্ত হয়ে থাকি, শুধুমাত্র যে রক্তের সম্পর্কে সম্পৃক্ত হই ব্যাপারটা কিন্তু তা নয়। পাড়া প্রতিবেশী বলো, তারপরে হচ্ছে তোমার সহপাঠী বলো, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ক্লাবে সংগঠনের সাথে সম্পৃক্ত হই, এবং সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সম্পর্কে সম্পৃক্ত হয়ে থাকি। আর এই যে সম্পর্কগুলোর যে বিজ্ঞান ভিত্তিক পাঠ, সেটাই হচ্ছে মূলত সমাজবিজ্ঞান। দেখো সমাজবিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ ও গবেষণা করে। আবার সমাজে বসবাসরত মানুষের দৈনন্দিন আচার ব্যবহার, ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পর্ক সৃষ্টি হয়ে থাকে, আর সেগুলো নিয়েই বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে থাকে সমাজবিজ্ঞান। অনেকের কাছে একটু জটিল লাগতে পারে এই বিষয়টা। দেখো তোমরা এখানে যারা আছো কেউ কাউকে হয়তো বা আগে থেকে চিনতে না, কিন্তু
তুমি একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে গিয়ে তুমি তাদের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছ, তাই না? এখন আমরা বলতে পারি কি যে তোমরা সবাই হচ্ছে কি একে অন্যের ফ্রেন্ড। কেউ হয়তো বা একটু বেশি ক্লোজ, কেউ হয়তো বা একটু দূরের। ধীরে ধীরে দেখা যাবে তোমরা একজন আরেকজনের সম্পর্কে ধারণা লাভ করবে। এই যে ব্যক্তির সাথে ব্যক্তির যে সম্পর্কটা, সেটা নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। এই ব্যক্তির সাথে ব্যক্তির যে পারস্পরিক সম্পর্কটা, সেটা নিয়ে আলোচনা করে থাকে। আবার দেখো, ঢাকা উইমেন কলেজে ভর্তি হওয়ার ফলে কিন্তু তোমরা ঢাকা উইমেন কলেজের সাথে একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছ, যেটা হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান। তো তার মানে কি যে তোমার ব্যক্তির সাথে সমাজ প্রতিষ্ঠানের যে সম্পর্কটা, সেটা নিয়েও কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করছে। ক্লিয়ার এই বিষয়টা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে সমাজবিজ্ঞান মূলত সমাজের পূর্ণাঙ্গ পাঠ। দেখো, সমাজবিজ্ঞান সমাজস্থ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে, অর্থাৎ সমাজের যত ব্যাপারগুলো রয়েছে সবগুলো নিয়েই কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। এই জন্যই কিন্তু বলা হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ। অন্যান্য সামাজিক বিজ্ঞান যেরকম ধরো রাষ্ট্রবিজ্ঞান, তারপর হচ্ছে অর্থনীতি, যেখানে সমাজের একটা দিক নিয়ে আলোচনা করে। দেখো, রাষ্ট্রবিজ্ঞান কি করে? রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। কিন্তু সমাজবিজ্ঞানের কথা যদি আমরা বলি, তাহলে সমাজবিজ্ঞান ব্যক্তি, পরিবার, সমাজ, গোষ্ঠী, রাষ্ট্র, অর্থনৈতিক সমস্যা, এগুলার সমাধান বা এইসব পূর্ণাঙ্গ ব্যাপারগুলো নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে, কোনো একক দিক নিয়ে নয়। আমরা যদি অর্থনীতির দিকে তাকাই, তাহলে অর্থনীতি কি করে? শুধু অর্থনৈতিক ব্যাপারগুলো নিয়ে, আয় ব্যয়গুলো নিয়ে আলোচনা করে থাকে সমাজস্থ ব্যক্তিবর্গের, বা চাহিদা যোগান নিয়ে আলোচনা করে থাকে। এরকম ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে থাকে অর্থনীতি। কিন্তু সমাজবিজ্ঞানের কথা যদি আমরা বলি, তাহলে সমাজবিজ্ঞান আসলে সমগ্র সমাজ ব্যবস্থাকে নিয়ে আলোচনা করে থাকে। তৃতীয়ত হচ্ছে সমাজবিজ্ঞান মূলত সমাজ কাঠামোর অধ্যয়ন। যেহেতু একটি বিজ্ঞান সমাজস্থ সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকে, সেহেতু আমরা বলতেই পারি যে সেই বিজ্ঞানটি সমাজ কাঠামোর নিয়ে আলোচনা করে থাকে। কেউ একজন বলতে পারবে যে ঢাকা শহরে এই যে এত উঁচু উঁচু ভবন রয়েছে, সেই ভবনের এমন কোনো ভবন কি আছে যে ভবনে কোনো কাঠামো তৈরি না করে এই ভবনটা তৈরি করা হয়েছে, বা স্ট্রাকচারটা তৈরি না করেই? একজন অ্যান্সার করো তো। ও কথা শুনতে পাচ্ছো? স্যার, কাঠামো তৈরি না করে ভবন কিভাবে তৈরি করবে? ভেরি গুড। তো তার মানে হচ্ছে যে তাহলে আমরা সমাজ ব্যবস্থাতেও একটা কাঠামো দেখতে পাই, তাই না? সমাজ কাঠামো, হ্যাঁ। অবশ্যই সমাজে একটা কাঠামো দাঁড়িয়ে আছে, এবং সেই কাঠামোর উপর ভিত্তি করেই কিন্তু সমাজ গঠিত হয়েছে, তাই না? জি স্যার। ভেরি গুড। দেখো, সমাজ কাঠামোর ভিত্তি হচ্ছে মূলত মানব সম্পর্ক। কারণ হচ্ছে মানুষের একে অন্যের সাথে সম্পর্কের উপর ভিত্তি করে কিন্তু ধীরে ধীরে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। ব্যক্তি, গোষ্ঠী এবং প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক সমাজবিজ্ঞানের হচ্ছে আলোচ্য বিষয়। দেখো, আমরা সমাজবিজ্ঞান সম্পর্কে যত বেশি জানবো, দেখবা যে এই তিনটা ব্যাপারই বারবার ঘুরে ফিরে আসতেছে: ব্যক্তি, গোষ্ঠী এবং প্রতিষ্ঠানের মধ্যে যে সামাজিক সম্পর্কগুলো রয়েছে। তারপরে আসি, সমাজবিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ একটি বিজ্ঞান। এখন এখানে মূল্যবোধ নিরপেক্ষ কেন বলা হচ্ছে? যেমন ধরো, একজন সমাজবিজ্ঞানী যখন সমাজস্থ কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করে থাকেন, তখন তিনি কিন্তু তার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে কোনো অ্যান্সার দিতে পারেন না। তিনি হচ্ছেন সমাজে যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন। যেমন ধরো, তিনি সমাজস্থ ব্যক্তিবর্গদের মধ্যে নারীদের আর্থসামাজিক অবস্থা নিয়ে আলোচনা করছে, বা নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করছে। তিনি যে যেখান থেকে ডেটা কালেকশন করছেন এবং সেই ডেটাগুলো অ্যানালাইসিস করে যে অ্যান্সারটা আসতেছে, তিনি কিন্তু সেই অ্যান্সারটাই দিবেন। কিন্তু তিনি যদি তার মূল্যবোধকে কাজে লাগিয়ে তার নিজের মন গড়া একটা অ্যান্সার দিয়ে থাকেন, তাহলে কিন্তু সেই গবেষণাটা ফলপ্রসূ হবে না, আর সমাজবিজ্ঞান অবশ্যই সেটাকে সাপোর্ট করবে না। তো সেই জন্যই
সমাজবিজ্ঞানকে বলা হয় একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। মানে আমি সমাজবিজ্ঞানের টিচার বলে আমি কোনো একটা বিষয় সম্পর্কে আমার মতো করে ব্যাখ্যা দিব, সেটা কিন্তু মানে ঠিক হবে না। আমি সমাজে বর্তমান অবস্থা নিয়ে এবং বর্তমান যে ডেটা গুলা রয়েছে সেগুলা অ্যানালাইসিস করে আমি যে অ্যান্সারটা পাবো বা আমার যে অবজারভেশনের উপর যে অ্যান্সারগুলো পাবো আমি সেটাই দিব। সেই জন্য আমি কিন্তু আমার মূল্যবোধকে কাজে লাগাচ্ছি না। আমি যে ডেটাগুলো পাচ্ছি সেটাকে বৈজ্ঞানিক উপায়ে অ্যানালাইসিস করবো এবং সেখান থেকে একটা রেজাল্টে যাব। এই জন্য বলা হয় সমাজবিজ্ঞান হচ্ছে একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে। তোমরা যদি হায়ার লেভেলে গিয়ে এই সমাজবিজ্ঞান পড়ো তাহলে এটার একটা প্রশ্নই পাবে যে সমাজবিজ্ঞান হচ্ছে একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, এটাকে যুক্তি প্রদর্শন করার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে কার্যকারণ সম্পর্কের বিজ্ঞান। একজন এখান থেকে নয়েজ আসতেছে, একটু মিউট করে দিবে তোমরা। ওকে, সমাজবিজ্ঞান মূলত ঘটনাসমূহের কার্যকারণ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে থাকে। সমাজবিজ্ঞান সমাজের ঘটনাবলীর কেবল বর্ণনা নয় এবং ঘটনাসমূহের কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে যুক্তি ভিত্তিক বিচার বিশ্লেষণ করার চেষ্টা করে থাকে। যেমন ধরো যে কোনো একটা ঘটনা কেন ঘটছে, এটার পিছনে কি কি কারণ রয়েছে, এগুলো নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। সমাজে এখন একটা নতুন ধরনের ধরো যে তোমার বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বা কোনো একটা বিচ্যুত আচরণ করছে মানুষ, এক শ্রেণীর মানুষ, তো তখন সেটা কেন হচ্ছে? যেমন ধরো বর্তমান সময়ে অনেকেই টিকটক করছে, অনেকে মজার জন্য করছে, আবার অনেকে হচ্ছে যে তোমার মানে অন্য কোনো ওয়েতে কাজে লাগানোর জন্য সেই টিকটকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, যেটা সমাজ পরিপন্থী কাজ। তো তার মানে কি যে তার সেই কাজটা করার পিছনে কিন্তু তার মূল্যবোধকে সঠিক বিবেচনা করতে পারেনি বলে কিন্তু সে কোনো একটা খারাপ দিকে চলে যাচ্ছে। কিন্তু আরেকজনের কথা যদি আমি বিবেচনা করি তাহলে দেখা যাবে যে সে শুধুমাত্র একটু মজা করার জন্য, একটু ফান করার জন্য সে সেই কাজটা করতেছে, সেটা সমাজের জন্য ক্ষতিকর কিছু না। কিন্তু তুমি যখন মানে সেই কাজটা অন্য কোনো খাতে ব্যয় করছো যেটা তোমার সমাজের জন্য, সমাজের মানুষের জন্য যেটা মঙ্গলজনক নয়, তখনই সেই কাজটা কিন্তু সমাজ বহির্ভূত একটা কাজে পরিণত হয়, যেটা তোমার একটা ধীরে ধীরে একটা বিচ্যুত আচরণে পরিণত হয়। তো সমাজবিজ্ঞান কিন্তু সেই কাজগুলা কেন ঘটতেছে, কেন হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। এটাকে বলা হয় যে তোমার কার্যকরণ সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকে এই সমাজবিজ্ঞান। আবার হচ্ছে সমাজবিজ্ঞান সামাজিক স্থিতিশীলতা এবং গতিশীলতার বিজ্ঞান। দেখো, প্রাচীনকালের সমাজ ব্যবস্থা যদি দেখি, আমরা যদি 100 বছর আগে সমাজ ব্যবস্থা বা সমাজের প্রকৃতি সম্পর্কে আলোচনা করি, তখনকার সামাজিক যে দিকগুলো ছিল নিশ্চয়ই বর্তমান সময়ে সেটা পরিবর্তনের মধ্যে দিয়ে অনেকটাই নতুন আঙ্গিকে পরিণত হয়েছে এবং আজকে থেকে 100 বছর পরে সেটা আরো বেশি পরিবর্তিত হবে, তাই না? তো এই যে সামাজিক যে গতিশীল যে ব্যাপারটা, যে সমাজ সর্বদাই গতিশীল, এই ব্যাপারটা নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে সামাজিক স্থিতিশীল রয়েছে, সেইগুলো নিয়েও কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। তারপরে আসি সামাজিক স্তরবিন্যাস এবং সামাজিক শ্রেণীর বিজ্ঞান হচ্ছে সমাজবিজ্ঞান। দেখো, আমরা যে এই যে এতগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা কিন্তু সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে। কারণ আমরা যদি একটা সাবজেক্ট সম্পর্কে মানে ধারণা না নিই যে এই সাবজেক্টে কি কি পড়ানো হয়, এই সাবজেক্টের এরিয়াটা কতটুকু, এই সাবজেক্টে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে, তো সেটা যদি আমরা না জানি কোনো অবস্থাতেই আমরা সেই সাবজেক্টের সম্পর্কে ভালো ধারণা নিতে পারবো না। তো আমাদের এই জন্য প্রথমেই জানতে হবে যে এই সাবজেক্টে কোন কোন বিষয়, কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করছে। আচ্ছা, সামাজিক স্তরবিন্যাস এবং সামাজিক শ্রেণী বিজ্ঞান। দেখো, সমাজ ব্যবস্থায় আমাদের সমাজে এখনো কিন্তু আমরা বিভিন্ন ধরনের মানে স্তরায়ন দেখতে পাই। কারণ আমরা সমাজে বিভিন্ন স্তরের মানুষ বসবাস করে থাকে, তাদের সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে তাদেরকে সমাজে বিভিন্ন স্তরে রাখা হয়েছে, তাই না? আমরা যদি ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে দেখি বাংলাদেশে, তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাবো যে তারা উচ্চ পর্যায়ে বা উচ্চ স্তরে বসবাস করছে। আবার আমরা যদি দেখি যে তোমার শিক্ষক শ্রেণী বা তোমার বা এই লেভেলে যারা আছে, যারা ছোট ব্যবসায়ী, তারা কিন্তু মানে দ্বিতীয় স্তরে রয়েছে। এভাবে যে সমাজে বিভিন্ন মানে প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী যে সমাজে বিভিন্ন স্তরে বসবাস করে থাকে, সেটাকেই কিন্তু মূলত বলা হয় সামাজিক স্তরবিন্যাস।
এবং এই প্রত্যেকটাকে এক একটা আলাদা আলাদা শ্রেণী বলা হয়ে থাকে। এই যে সামাজিক স্তরবিন্যাস এবং সামাজিক শ্রেণী নিয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে থাকে সমাজবিজ্ঞান। সবাই কিন্তু চুপ করে আছো, কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? আমি শুধু একই কথা বলে যাচ্ছি। না স্যার নো স্যার, কোনো কোশ্চেন নেই। জটিল লাগতেছে সমাজবিজ্ঞান? খুব বিরক্ত লাগছে? না স্যার, বিরক্ত লাগছে না। আচ্ছা, যাই হোক, খুবই ভালো তাহলে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার সামাজিক পদ্ধতির বিজ্ঞান বা সামাজিক সমস্যার বিজ্ঞানও হচ্ছে এই সমাজবিজ্ঞান। দেখো, মানুষ সমাজে বসবাস করবে আর সমস্যা তৈরি হবে না, সেটা কিন্তু ভাবাটা খুবই মানে বোকামির কাজ, তাই না? আমরা সমাজে বসবাস করতে গিয়ে নানামুখী সমস্যার তৈরি করে থাকি, আবার সেই সমস্যাগুলো কিন্তু আমরাই সমাধান করে থাকি। তো সমাজবিজ্ঞান সামাজিক বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করে থাকে এবং সেই সমস্যাগুলো কেন হয়েছে এবং সেই সমস্যাগুলো সমাধান করার জন্য কি কি ওয়ে রয়েছে সেগুলো কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। হায়ার লেভেলে অনার্সে তোমাদের একটা মানে 100 মার্কসের একটা কোর্স আছে সামাজিক সমস্যা নামে। তারপর হচ্ছে তোমার সমাজবিজ্ঞান সামাজিক পরিবর্তনের বিজ্ঞান। সমাজ পরিবর্তনশীল, সেটা আমরা সবাই জানি। শুধুমাত্র সমাজ না, এই সমাজের সাথে সাথে মানুষ সর্বদা পরিবর্তনশীল, তাই না? আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কথাবার্তা বলো, আমাদের পোশাক আশাক বলো, আমাদের চিন্তা ভাবনা বলো, ঠিক আছে, আমাদের দৃষ্টিভঙ্গি বলো, আমরা সেগুলো কিন্তু পরিবর্তন করে থাকি। তো সমাজবিজ্ঞান যেহেতু সমাজ যেহেতু গতিশীল একটা অবস্থা মধ্যে দিয়ে সবসময় থাকে, তো তার মানে বলাই যাচ্ছে যে সমাজ সর্বদাই পরিবর্তনশীল। সমাজ ধীরে ধীরে এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাবে, এটা কিন্তু স্বাভাবিক। আর সেই সমাজকে পরিবর্তন করে থাকি কিন্তু এই যে আমরা যারা আছি মানুষ, আমরাই কিন্তু সমাজকে পরিবর্তন করে থাকি। আমাদের ক্রিয়াকর্মের মাধ্যমেই কিন্তু সমাজ পরিবর্তিত হয়ে থাকে। আবার হচ্ছে সমাজবিজ্ঞান একটি তাত্ত্বিক বিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কোনো কিছু করতে পারবো না। ধরো ল্যাবরেটরিতে গিয়ে সেটা কোনো কিছু প্রমাণ করা যাবে না। ধরো বাংলাদেশে হঠাৎ করে দেখা গেল যে তোমার মাদকাসক্তি বেড়ে গেছে। এখন আমরা মাদকাসক্ত দুজনকে ধরে এনে কাটাছেঁড়া করে কি আমরা বের করতে পারবো তারা কেন মাদক দ্রব্য গ্রহণ করছে? সেটা পসিবল না। তো তার মানে হচ্ছে যে তোমার সমাজবিজ্ঞান হচ্ছে একটা তাত্ত্বিক বিজ্ঞান, একটা থিওরিটিক্যাল সায়েন্স, আর কিন্তু সেটা কোনো প্র্যাকটিক্যাল সায়েন্স নয়। আবার সমাজবিজ্ঞান হলো বস্তুনিষ্ঠ একটি বিজ্ঞান। সর্বশেষ, সমাজবিজ্ঞান সামাজিক ঘটনাবলীকে তার কারণ ও ফলাফলের প্রেক্ষিতে ব্যাখ্যা করে থাকে। দেখো, সমাজে যে ঘটনাগুলি ঘটে থাকে সেই ঘটনাগুলি কেন ঘটতেছে এবং এটার ফলাফল কি সেগুলোর প্রেক্ষিতেই কিন্তু বিশ্লেষণ করে থাকে। দেখো, এখন সমাজে যে সমস্যাগুলো রয়েছে হয়তোবা 5 বছর পরে, 1 বছর, 2 বছর, 3 বছর পরে সেই সমস্যাগুলো থাকবে না, কিন্তু ধীরে ধীরে দেখা যাবে নতুন আরো বিভিন্ন সমস্যা তৈরি হবে। আর সেই সমস্যাগুলো কিভাবে বিশ্লেষণ করতে হবে সেটা কিন্তু তখনকার সমস্যাগুলোর কারণগুলো দেখেই বা ফলাফলগুলো দেখেই কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারবো। তো সমাজবিজ্ঞান কারণ ও ফলাফলের কার্যকারণ সম্পর্ককে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আজকে আমরা কোন কোন বিষয়গুলো জানলাম? আজকে আমরা জানলাম সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে। আসলে সমাজবিজ্ঞান প্রকৃতি মানে কি? প্রকৃতি বললে আমাদের কাছে কেমন জানি একটা মানে জটিল শব্দ মনে হয়। এখন আমরা যদি বলি যে সমাজবিজ্ঞান কি কি নিয়ে আলোচনা করে থাকে, সমাজবিজ্ঞানের এরিয়াটা কতটুকু বড়, বা সমাজবিজ্ঞান কোন বিষয়গুলোর সাথে সম্পৃক্ত, তাহলে কিন্তু আমাদের কাছে মনে হয় একটু সহজ। আমি নিজে ফিল করি যে আমার কাছে একটু সহজ মনে হয়। তো সবসময় যখন সমাজবিজ্ঞান পড়ো বা অন্য যে কোনো সাবজেক্ট পড়ো, তোমাদের কাছে ম্যাক্সিমাম সাবজেক্টগুলো একটু নতুন লাগবে, ঠিক আছে? এটাতে ভয় পাওয়ার কিছু নাই। তোমরা একটু একটু রিডিং পড়বে, এখন একটু বেশি বেশি রিডিং পড়বে, রিডিং পড়লেই দেখা যাবে যে তোমাদের মানে সহজ হবে। আচ্ছা, তোমাদের তো কারোরই বই নাই, তাই না? না স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে একটু হেল্প করতে পারি, সেটা হচ্ছে আমি আমার কাছে প্রথম চ্যাপ্টারের একটা পিডিএফ ফাইল আছে, মানে আমি বানিয়েছি পিডিএফ ফাইলটা। আমি কি তোমাদেরকে শেয়ার করবো এটা?
জি স্যার। তোমরা যদি বলো আমি তাহলে শেয়ার করবো আর কি তোমাদের সাথে। আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে ওই প্রথম অধ্যায়ের এটা দিয়ে দিব। তোমরা যতদিন বই না কিনতেছো ততদিন তোমরা এই চ্যাপ্টারের এগুলো রিডিং করো শুধু। এখন কিন্তু মুখস্থ করতে হবে না। আমি কাউকে এখন বলবো না যে তোমরা কোনো কিছু মুখস্থ করে ফেলো। মুখস্থ করার দরকার নেই। কারণ আগে আমাদের একটা বিষয় সম্পর্কে বেসিক যে ধারণাগুলো রয়েছে জাস্ট রিডিং করবো আমরা। বারবার রিডিং করবো। রিডিং করলে দেখা যাবে যে একটু হলেও আমাদের মাথায় কিছু না কিছু থাকবে এই বিষয়টা সম্পর্কে। আমাদের হাতে সময় আছে আর 3 মিনিট। আমরা কি নতুন কোনো টপিক টাচ করব? না স্যার, আজকে এতটুকুই থাক। এতটুকুই থাক। কি মাথা গরম হয়ে গেছে বেশি? না। আচ্ছা, তাহলে আমরা এই যে এইটুকু পড়তাম যে সমাজবিজ্ঞানের পরিধি। ঠিক আছে, তাহলে আজকে এটা শুরু করলে শেষ করা যাবে না। তাহলে আমরা আজকে এই পর্যন্তই শেষ করি। আমরা নেক্সট ক্লাসে এই নেক্সট টপিকটা নিয়ে আলোচনা করব, তাই না?